হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন, পড়াশোনার মাঝখানেই আছেন, পড়াশোনা থেকে পিচ্ছিল খেয়ে দূরে যাননি। আপনাদের রিটেন বেস শুরু করতে যেয়ে প্রথম দিন ক্লাস দিলাম, শিডিউল জনিত কারণে ক্লাস নিতে পারিনি। গাইডলাইন ক্লাস দিলাম পরে, এরপরে আজকে গত 2 দিন যাবতীয় হচ্ছে 104-5 ডিগ্রি জ্বর নিয়ে আছি, প্রচন্ড কাশি, বুক ব্যথা, মাথা ব্যথা সবকিছু মিলিয়ে। কিন্তু আমার কাছে মনে হলো যে যাই কিছু হোক, আজকে আপনাদের ক্লাস মিস দেওয়া যাবে না। তা সুতরাং আমরা প্রথম ক্লাসে চলে আসছি। আমাদের টপিক হচ্ছে বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন। TRANSLATION। বাংলা টু একটু কাছাকাছি হবে, রিকোয়েস্ট থাকি ভাই, বড় ভাই হিসাবে বা যেভাবে দেখেন মেন্টর হিসাবে একটু স্যাক্রিফাইস করিয়েন। এটা হয়তো বা অন্যরকম লাগতে পারে, তাই এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। একটু বলেন যে আমাকে আমার দেখা যাচ্ছে কিনা, কথাবার্তা শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত বলতে হবে। আমাকে দেখা যাচ্ছে কিনা এবং কথাবার্তা শোনা যাচ্ছে কিনা এটা দেখতে হবে, একটু দ্রুত। কোনো সমস্যা নেই, কারণ আপনাদের বেশ শুরু করা হচ্ছে না, ব্যাপার না। একটু মানে কোঅপারেট করেন, যেটা যখন জিজ্ঞাসা করি খুব ভালোভাবে রেসপন্স করিয়েন, তাহলেই সমস্যা নেই। দেখি কতক্ষণ চালানো যায়, আল্লাহ ভরসা। আমরা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন, বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন। যদিও বলা হয়েছে আমাদের এখানে বিসিএস প্রিলিমিনারি রিটেন পরীক্ষায় আমাদের 50 মার্কস থাকে। কত মার্ক ভাই? 50 মার্কস থাকে। কিন্তু একটু লক্ষ্য করবেন, আপনি যদি বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করতে পারেন এবং ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে পারেন, আপনার এই বিষয়টা যদি ঢুকে যায়, তাহলে টোটাল ইংরেজিটাই আপনার মাথায় ভিতরে ঢুকে যায়। কারণ আপনি যে প্যাসেজ পড়বেন, ওইটা প্যাসেজ আনসার করাটা হচ্ছে একটা টেকনিকের ব্যাপার, কিন্তু ওইখানেও আপনার বাংলা দেওয়া থাকবে, আপনার চিন্তা ইংরেজি দেওয়া থাকবে, আপনার বাংলা চিন্তা করে করে আপনার থিমেটিক কোশ্চেন লিখতে হবে। আপনি যখন সামারি লিখবেন, তখন আপনি কি ইংরেজি চিন্তা করে সামারি লিখবেন? না, নেভার। আপনি কি বাংলা চিন্তা করে সামারি লিখবেন। তার মানে আমাদের এই কারণে আমরা প্রথম বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন এবং ইংরেজি টু বাংলা ট্রান্সলেশন এটা নিয়ে আলোচনা করব। এবং এই জায়গাটা যদি আমরা খুব ভালোভাবে স্ট্রংলি যদি আমরা কাভার দিতে পারি, আশা করা যায় আমাদের খুব ভালো একটা প্রস্তুতি হবে ইনশাল্লাহ। এবং আপনাদের ইংরেজি যে 200 মার্ক রিটেন, এটা আমি মোটামুটি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহর উপর ভরসা রেখে। ভালো একটা প্রিপারেশনের জন্য আমার পক্ষ থেকে যতটুকু করা উচিত, আপনি যতটুকু প্রত্যাশা করেছেন তার থেকে অনেক বেশি পাবেন, আল্লাহর ভরসা। প্রথমের কাজ হচ্ছে আপনাদের এই শীটটা প্রিন্ট করে হাতে রাখতে বলছিলাম। ভালো করতে হবে। ভালো করতে হলে যেই কথাগুলো বলবো এই কথাগুলো শুনতে হবে ভাই। যেই কথাগুলো বলবো এই কথাগুলো শুনতে হবে। ওকে, আচ্ছা। আচ্ছা, আমাকে একটু বলেন তো যে শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা ভাই? ওকে, ক্লিয়ার। দেখা যাচ্ছে। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি। শীট হাতে নেন, সবার শীট হাতে নেবেন। আমাদের বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন, তো আমরা প্রথমেই একটা সেন্টেন্স লিখবো। আমাদের প্রথম যেই কাজটা করা আছে এই কাজটা আমরা দেখব। প্রথম একটা সেন্টেন্স লিখবো আমরা। দেখেন, খুব ভালো করে নজর দিবেন, খুব একদম মানে আপনি ক্লাসে ঠিক এমনভাবে মনোযোগ দিবেন, মনে করেন ঠিক মোবাইলে, মনে করেন যে আপনি এখন আদিম যুগে বাস করছেন। আদিম যুগে বলতে আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগে, 20 বছর আগে, যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, আপনার কারোর সাথে চিঠি দিয়ে, পত্র দিয়ে কথা হচ্ছে। ঠিক মনে করেন 12 বছর পরে ঠিক ওই লোকটার সাথে আপনার দেখা হচ্ছে। তাকে ঠিক যতটা মনোযোগ দিয়ে দেখবেন, এতটা মনোযোগ যেন আপনার থাকে। কারণ রিটেন পরীক্ষা ভাই গার্লফ্রেন্ডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা তো মাথায় আছে, বুঝাইতে পারলাম? এটা আমি আমার জীবন থেকে উদাহরণ দিলাম। আমরা যখন বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করবো, তখন আমরা একটা স্ট্রাকচার ফলো করবো। সাবজেক্ট, এর পরবর্তী হচ্ছে ভার্ব, এর পরবর্তীতে হচ্ছে আমাদের
এমপিটি, হ্যাঁ আমরা একটু লিখি এমপিটি প্লাস ইনফিনিটিভ অবলিক জিরান, ইনফিনিটিভ অবলিক জিরান, জিআরইউএন, জিরান। খুব ভালো করে লক্ষ্য করেন, আমি আপনাকে ক্লাস শেষে আপনাকে বলাইতে বাধ্য হব যে আপনার ইংরেজিটা এইভাবে পড়া দরকার ছিল। খুব ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্ট ভার্ব এমপিটি ইনফিনিটিভ অবলিক জিরান, এটা হচ্ছে আমাদের ফর্মাল স্ট্রাকচার। সাধারণভাবে এইভাবে করলে ভালো হয়। এরপর কি কি করতে হবে এটা আমরা বুঝি। এমপিটি মানে হচ্ছে এম হচ্ছে এলয় যুক্ত অ্যাডভার্ব, সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার সেটা সাধারণত এলয় যুক্ত থাকে, সাধারণত বলেছি আমি, একমাত্র বলিনি, ব্যতিক্রম থাকতে পারে। এমপিটি মানে হচ্ছে ম্যানার। যদি ভার্বকে আপনি কিভাবে দিয়ে প্রশ্ন করেন, যদি ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করেন, যেমন হি ওয়াকস স্লোলি, হাউ ডাজ হি ওয়াক, সে কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে, উত্তর পেয়ে গেছেন তো। এই হাউ দিয়ে বা কিভাবে দিয়ে প্রশ্ন করলে আমাদের অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। আর পি মানে প্লেস, একটা স্থানকে বোঝাবে, টি মানে টাইম, একটা সময়কে বোঝাবে। এটা আপনাকে বোঝানোর দরকার নেই। আপনাকে মনে রাখতে হবে বাক্যের উদ্দেশ্য বোঝানোর জন্য ইনফিনিটিভ এবং জেরার ব্যবহার করা হয়। বাক্যের কি বোঝানোর জন্য? উদ্দেশ্য। একটা যেমন আমি 10 বছর ধরে তাকে ভালোবেসেছি বিয়ে করার জন্য, তারপর আপনি কেন বিয়ে করছেন, কেন প্রেম করছেন 10 বছর ধরে? বিয়ে করার জন্য। আমি এত কষ্ট করে পড়াশোনা করেছি বিসিএস ক্যাডার হতে, আপনি কি হতে বলেন তো? কেন এত পড়াশোনা করছেন? উদ্দেশ্য কি আপনার? কাজের উদ্দেশ্য কি? বিসিএস ক্যাডার হতে। তার মানে মনে রাখবেন ইনফিনিটিভ এবং জেরান্ড থাকলে সেটা তারা কাজের উদ্দেশ্য বোঝায়, ভার্বের উদ্দেশ্য বোঝায়। এইটা হচ্ছে ফর্মাল কথাবার্তা, সুটাই পড়া কথাবার্তা। এই সুটাই পড়া কথাবার্তা থেকে আমরা কিভাবে আপনার বলেন তো কোনটা ভাল লাগবে? আপনি যদি সারাদিন সুটাই পরে সারাদিন থাকেন, রাতের বেলা ঘুমান, আপনার কাছে ভালো লাগবে না? ভাল লাগবে না। আপনার কাছে কোনটা ভাল লাগবে? গেঞ্জি, সরি ভাই, আপনার কাছে কোনটা ভালো লাগবে? হয় গেঞ্জি পরে, না হয় বাসায় কেউ না থাকলে খালি গায়ে একটা লুঙ্গি পরে ঘুমাইলে ভালো লাগবে। আমি আপনাকে এই শুটাই থেকে এই লুঙ্গি পরাতে নিয়ে যাব, কারণ পরীক্ষার হলে আপনি শুটাই পরে পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে কি করতে হবে ভাই? আপনাকে লুঙ্গি পরে পরীক্ষা দিতে হবে। আমি যেটা বুঝাচ্ছি সেটা বোঝার চেষ্টা করি। এবার প্রথমে আমরা একটা এক্সাম্পল নেব, এই স্ট্রাকচারটা একটু মুখস্থ করে ফেলেন, আপাতত কাজে লাগবে, তবে পরীক্ষার হলে এটা কাজে লাগার দরকার নেই। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এমপিটি প্লাস ইনফিনিটিভ অবলিক জেরান্ড। আমরা যখন কোনো বাংলা বড় বাক্য দেখবো, আমি গাইডলাইন ক্লাসে বলেছিলাম, যখন একটা বড় বাক্য দেখব, বাক্য যেভাবে আছে ঠিক এইভাবে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করবেন, তাহলে আমরা পারবো না। বাক্য যেভাবে দেওয়া আছে আপনি যদি ঠিক সেইভাবে করতে চান তাহলে আপনি পারবেন না, পরীক্ষা হলে আপনার মাথা গরম হবে। বাক্যটাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে নেবেন। আপনি কিভাবে নেবেন সেটা এখন আমি দেখাবো। বাক্যটা যেন পরীক্ষক প্রশ্নকর্তা প্রশ্নে যেভাবে বাক্য দিছে ওইভাবে আপনাকে লিখতে হবে না, আপনি আপনার মতো করে লিখবেন। কিভাবে লিখবেন? আজকে বিসিএস এর প্রশ্ন আসা থেকে আমি বিগত বছরের প্রশ্ন থেকে এক্সাম্পল দিব যেভাবে লিখবেন। একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন আমাদের শীটে যেটা আছে সেটা একটু দেখেন। যেমন সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো অনুসন্ধান করতে সরকার এই বছর জোরালোভাবে জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আমি একটু লিখছি আপনাদের, খুব মনোযোগ দিয়ে ভাই, এটা মুছে দিলাম, এটা খাতায় লিখে রাখেন। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে সরকারি ব্যাংক খাতের, সাথে সাথে লিখেন, ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে সরকার এবছর কি আছে দেখি একটু, অনুসন্ধান করতে সরকার এই বছর জোরালোভাবে ক্লাসটা যেন শেষ না করে না ওঠে রাখে। সরকার এই বছর জোরালোভাবে জাতীয় সংসদে একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে। আপনাদের কাছে শীট দেয়া আছে, কিন্তু আমি যাতে না লিখতে হয়
শীট সবাই হাতে প্রিন্ট আউট করবেন। কমিটি গঠন করেছে, খুব ভালো করে লক্ষ্য করেন। আমরা প্রথমে একটু আগে যে স্ট্রাকচারটা লিখছি এটা দিয়ে অনুসরণ করার চেষ্টা করবো, তার পরবর্তীতে আমরা অন্য যাব। এই বাক্যটা আরো কিভাবে থাকতে হয়, বাক্যটা বাংলা বাক্যটা দেখার পরে আমাদের আসলে কি কি করতে হবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যখন আমরা বাংলা বাক্য দেখব, প্রথমে ওই সেন্টেন্সের ভার্বকে বোঝার চেষ্টা করব। মনে রাখতে হবে বাংলা বাক্যে সাধারণত ভার্ব থাকে, আমি বলছি সাধারণত, নট প্রধান, আমি বলছি সাধারণত। বাংলা বাক্যে সাধারণত ভার্ব থাকে সেন্টেন্সের শেষে। বাংলা বাক্যে ভার্ব থাকে কোথায় ভাই বলেন তো? সেন্টেন্সের শেষে। তার মানে আমরা এখানে দেখি কমিটি গঠন করেছে, তার মানে আমাদের কি বলেন তো, এই যে দেখেন গঠন করেছে, ভার্বটা কি ভাই বলেন তো? গঠন করেছে। ভার্ব খোঁজার পরে আপনাকে সাবজেক্ট খুঁজতে হবে। কি খুঁজতে হবে ভাই? সাবজেক্ট খুঁজতে হবে। ভার্ব এবং সাবজেক্ট যদি পেয়ে যান তাহলে আপনি ভেঙে ভেঙে হলেও ট্রান্সলেশনে করে আসতে পারবেন। সাবজেক্ট এবং ভার্ব যদি ঠিক থাকে, আমাদের ট্রান্সলেশনে মার্কের টার্গেট মার্ক হচ্ছে 20+, মানে 20 থেকে 20-এর নিচে যেন না পাই। আমাদের কিন্তু 25 টার্গেট না। আপনি যদি সাবজেক্ট এবং ভার্ব ঠিক করতে পারেন, বাকিগুলা মোটামুটি তারা আপনার টাইরেনের দিলে আপনাকে একটা ভালো মার্কস দিয়ে দিবে। মূল ফোকাস কোথায়? সাবজেক্ট এবং ভার্বে। তো প্রথম কথা পেয়েছি আমরা, এখানে ভার্বকে ভাই গঠন করেছে। প্রশ্ন হচ্ছে ভার্বের কাজ যে করবে সেই সাবজেক্ট। আপনাদেরকে প্রিলিমিনারি ছেলে মেয়েদের জন্য বলতে হবে না ভার্বকে কি দিয়ে অথবা কাকে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট প্রয়োজন। বিষয়টা এইরকম না। কে গঠন করছে? সরকার গঠন করছে। আর গঠনের কাজ, ভার্বের কাজ যে করে, গঠন করার কাজ কে করছে? সরকার করছে। তার মানে আমাদের সরকার কোথায় ভাই? এই দেখেন এই জায়গায় হচ্ছে সরকার। তার মানে আমাদের স্ট্রাকচার কি ছিল ভাই বলেন তো? সাবজেক্ট প্লাস ভার্ব। তার মানে আমাদের সাবজেক্ট পেয়ে গেছি দা গভর্নমেন্ট, আমরা পেয়ে গেলাম দা গভর্নমেন্ট, GOVERNMENT, দা গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট সাবজেক্ট আইডেন্টিফাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। যদি সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, যদি সাবজেক্টটা প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল হবে। তো দা গভর্নমেন্ট হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। সচরাচর আপনারা যেটা জানেন কালেক্টিভ নাউন সিঙ্গুলার হয়। আমরা আপাতত এটাতে আরো এক্সাম্পল দিব। তা গভর্নমেন্ট আমাদের হ্যাভ না এসে হ্যাজ আসবে কেন? কমিটি গঠন করা হয়েছে, এর ফলাফল আছে দেখেই তো আমরা অনুবাদ করতেছি। একটা কাজ আগে করা হয়েছে যার ফলাফলটা এখনো আছে, মানে এখনো এটা নিয়ে কথাবার্তা হয়, এমন করতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তা হ্যাজ ফর্মড, হ্যাজ কি বলেন তো? ফর্মড, FORMED, হ্যাজ ফর্মড, গঠন করা। কোনো কিছু গঠন করা মানে কি? ফর্ম হচ্ছে। তো দা গভর্নমেন্ট হ্যাজ ফর্মড। এখন মনে রাখতে হবে, এদিক তাকান, বাংলা থেকে যখন ইংরেজি করবেন তখন এই যে গঠন করেছে এর সম্পর্কে একটা তথ্য আছে, ভার্ব সম্পর্কে তথ্য আছে। মানে কি গঠন করেছে বলেন তো? এই যে 5 সদস্যের একটা কমিটি, একটি 5 সদস্যের কমিটি, এই একটি 5 সদস্যের কমিটি, এটা কার সম্পর্কে অতিরিক্ত তথ্য বলেন তো? এই যে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য। ভার্ব সম্পর্ক যেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য থাকবে এইটা ওই ওয়ার্ডের পরে বসবে, যেখানে গঠন করেছে ঠিক তারপরে বসবে, যতটুকু বলা হয়েছে তার সম্পর্কে। তার মানে আমাদের হ্যাজ ফর্ম গঠন করেছে, এই গঠন করা সম্পর্কে কি গঠন করেছে? একটা 5 সদস্যের জাতীয় কমিটি। তার মানে হ্যাজ ফর্ম এ কমিটি, COMMITT কমিটি অফ 5 মেম্বার, 5 সদস্যের, এই যে রোর কারণে অফ 5 মেম্বার্স, MEMBERS, 5 মেম্বার্স। আচ্ছা, এইবার আমাদের সাবজেক্ট এবং ভার্বের কাজ হয়ে গেল। এখন যদি প্রশ্ন এরকম থাকতো, সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো দূর করার জন্য বর্তমান রানিং সরকার বা চলমান সরকার, তার মানে আপনি এই যে চলমান কথাটা কোথায় দিতেন জানেন? এই যে আপনার সাবজেক্টের পরে, কারণ সরকারের সম্পর্কে অতিরিক্ত কিছু তথ্য আমরা এক্সাম্পল দিব এরকম। তার মানে দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম এ কমিটি অফ 5 মেম্বার্স, 5 সদস্যের একটা কমিটি গঠন করেছে। এমনিতে কি? জোরালোভাবে। জোরালোভাবে ইংরেজি কি? রোবাস্টলি, ROBUSTL, রোবাস্টলি। অথবা আপনি সহজ, সবসময় চিন্তা করতে সহজ থেকে সহজতর করেন, আপনি স্ট্রংলি দেন, STRONGL, স্ট্রংলি, শক্তিশালীভাবে বা জোরালোভাবে, বা ইম্পর্টেন্টলি আপনি দিতে পারেন, বা ইফেক্টিভলি, কার্যকরভাবে। আপনি যখন ইংরেজি আপনি ধারণ করবেন তখন আপনি দেখবেন কতভাবে লিখতে পারেন আপনি। আমি এক্সাম্পল দিব আপনাদেরকে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্মড এ কমিটি অফ 5 মেম্বার্স রোবাস্টলি। কোথায়? MPT, টিতে কি বলেন তো? সরি, পিতে কি? প্লেস। কোথায়? জাতীয় সংসদে। জাতীয় সংসদ কোথায় আছে বলেন তো? আমাদের এই যে জাতীয় সংসদে। তার মানে ইন
ন্যাশনাল NATI ন্যাশনাল পার্লামেন্ট পার্লিয়ামেন্ট লেখেন একটু ন্যাশনাল পার্লামেন্ট। আচ্ছা, জাতীয় সংসদে। আচ্ছা, এরপর কি জন্য বলেন তো? আমাদের উদ্দেশ্যটা কোথায় থাকবে? একদম শেষে। তার মানে একদম শেষে কি? সমাধান করতে। দেখেন, সমাধান করতে, সমাধান ইংরেজি কি বলেন তো? সলভ। তা সমাধান করতে ইংরেজি কি? টু সলভ, SOLV, টু সলভ, সমাধান করতে। এই যে সমাধান করতে সম্পর্কে যে অতিরিক্ত তথ্যটা আছে, এটা আমাদের লিখতে হবে কোথায়? এই সমাধান করার পরে। সমস্যাগুলো কি প্রবলেম হবে নাকি প্রবলেমস হবে? প্রবলেমস হবে। খাতের কারণে একটা অফ আসবে, আর অফকে ঠিকঠাক বোঝানোর জন্য একটা দা ব্যবহার করতে হবে। টু সলভ দা প্রবলেমস, একটু না দেখা গেলেও আপনি মুখে বলতেছি লিখেন, টু সলভ দা প্রবলেমস। এরপরে আপনি আবার দেখেন ব্যাংক খাতে অফ। এখন ব্যাংক খাতে কি শুধু আছে? না, একটা না, সরকারি ব্যাংক খাতে। তার মানে টু সলভ দা প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর, অফ পাবলিক PUBLIC, পাবলিক ব্যাংক সেক্টর, SECTOR সেক্টর। ভাই, ইংরেজি পড়ার জন্য আপনার ট্রান্সলেশন করার জন্য আপনার হাজার হাজার বই পড়ার দরকার নেই। আমি আপনাকে যেভাবে শেখাচ্ছি, আপনি একটা ক্লাস একটু মনোযোগ দিয়ে করেন। আমি আজকে যদিও অসুস্থ, ঠিক ওইভাবে যেভাবে কথা বলতে চাচ্ছি এভাবে পাচ্ছি না। এই যে গঠন অনুসারে আমি লিখছি, এতটুকু আপনি বুঝলেন কিনা? এটা আমাকে কিন্তু বলেন, এতটুকু বুঝছেন কিনা? আমরা প্যান্ট শার্ট মানে টাই পরা অবস্থায় আছি, এখনো প্যান্ট শার্ট টাই পরা অবস্থায় আছে। এতটুকু বুঝতে পেরেছেন কিনা এটা একটু বলেন দ্রুত। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস, দ্রুত বলতে হবে যে এতটুকু বুঝেছেন কিনা, গঠন অনুসারে বুঝতে পেরেছেন কিনা। গঠন অনুসারে বুঝতে পেরেছেন? দ্রুত বলেন, একটু দ্রুত বলতে হবে। যারা আছেন খুব অ্যাক্টিভ ভাবে করতে হবে, খুব অ্যাক্টিভ ভাবে আমাদের জানাতে হবে, প্লিজ ভাই। গঠন অনুসারে বুঝেছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনার নতুন করে এখান থেকে নতুন তথ্য আপনার বোঝার দরকার নেই। আপনি জাস্ট লেখেন যে গঠন অনুসারে বুঝতে পারছেন, যেভাবে আমি জাস্ট বুঝিয়েছি এইভাবে বুঝতে পারছেন কিনা। হাত চলতে হবে, দ্রুত দ্রুত হাত চলতে হবে ভাই, দ্রুত হাত চলতে হবে। হ্যাঁ ভাই, বুঝেছি, ওকে। আমরা চলেন কেটে দিই ভাই। আমার গায়ে এখন 104 ডিগ্রি বা 3 ডিগ্রি জ্বর আছে, বুঝতে পারলাম। সুতরাং আমি একটা কথা বলি, যে আমি ছেলে মেয়েদের জন্য যে ডেডিকেশন দিই, এই ডেডিকেশনটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। সুতরাং আপনার রেসপন্সটা একটু দ্রুত হতে হবে। আপনাকে বুঝতে হবে যে ভাই, আপনি যখন বুঝবেন যে আমি আপনার জন্য ডেডিকেটেড, তখন আপনার ভালো লাগা কাজ করবে। দেখেন, এটা আমরা নতুনভাবে করবো, খুব ভালো করে লক্ষ্য করেন, নতুনভাবে। এখন আপনার প্রশ্ন হচ্ছে, আপনার এত কিছু জানার দরকার আছে, আপনি পরীক্ষা হলে এত কিছু করার দরকার নেই। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে সরকার জোরালোভাবে জাতীয় সংসদে আপনার কি বলেছে, সমাধান করতে সরকার জোরালোভাবে এবছর আমি লিখিনি, লিখছি বছরটা লিখিনি আর কি, এই বছর জোরালোভাবে জাতীয় সংসদে একটি 5 সদস্যের কমিটি গঠন করেছে। আপনি এটা করতে পারছেন, তাই তো? আপনি এত বড় সেন্টেন্স খুঁজে যদি সাবজেক্ট বাদ না পান, তাহলে আপনি আপনার মতো করে করবেন। কিভাবে? সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে আপনি প্রথমে লিখে ফেলেন এটা, টু সলভ দ্য প্রবলেমস, PROBLEMS, টু সলভ দ্য প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর, SECTOR, পাবলিক ব্যাংক সেক্টর। টু সলভ দ্য প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর। এটা কমা দিয়ে দেন, মনে রাখতে হবে। যদি আপনি বাক্যের শুরুতে আপনি ইনফিনিটিভ ব্যবহার করেন বা জেরান্ড ব্যবহার করেন, বাক্যের উদ্দেশ্য ব্যবহার করেন বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করেন, সেক্ষেত্রে একটা কমা দিতে হয়। টু সলভ দ্য প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর, দ্য গভর্নমেন্ট। এইবার আপনি বাক্যটা লিখে ফেলেন। এখন আপনি এই সাইডে, দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম এ কমিটি অফ 5 মেম্বার্স, তারপরে ইন দিস ইয়ার, আপনি স্ট্রংলি শব্দের একদম লাস্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে একটু আগে যেটা দেখাইছি, এটা জাস্ট একটা ফর্মাল ওয়ে। পরীক্ষার হলে আপনার ফর্মাল MPT এগুলো থাকে না। আপনি যেটা বুঝাইছেন এইটা জাস্ট আপনি পরীক্ষার হলে বুঝাই আসতে পারি, মার্ক হয়। কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্রার্থীরা যেটা করে, বাক্য দেখে হুজুজু খেয়ে যায়, তখন আর পারে না। এখন আমি বলছিলাম এই বাক্যটা এইভাবে না থেকে অন্যভাবে থাকতে পারে। চলেন দেখি আর কিভাবে থাকতে পারে, তখন আপনি দেখা যাক কি করা যায়, আপনি কতটুকু পারেন। এইবার আমি এটা করলাম, এই সেন্টেন্সটা কেটে দিলাম। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো দূর করার জন্য
সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে সরকার এই বছর জোরালোভাবে জাতীয় সংসদে 5 সদস্যের 3টি কমিটি গঠন করেছে। 3টি কমিটি গঠন করেছে। লিখেন, এটা এবার লিখেন, আপনার জাস্ট ওই সাবজেক্ট এবং ভার্ব পর্যন্ত থাকলেই হবে। পার্লামেন্টের আগে দা দিছি তো, দেইনি? যদি না দিই তাহলে এটা দিতে হবে। পার্লামেন্টের আগে যদি দা না দিই তাহলে দিতে হবে। এখন দেখেন, আপনার এই যে আগের সবকিছু ঠিক থাকবে, সাবজেক্ট এবং ভার্ব এবং আপনি অবজেক্ট, এই অংশটুকু ঠিক করেন। উদ্দেশ্য ব্যতীত বাকি রাতে একটু লিখেন। সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো দূর করতে, মনে করেন এই অংশটুকু নাই, সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো দূর করতে এই অংশটুকু নেই। সাবজেক্ট ভার্ব ঠিক থাকলে আর্টিকেলের জন্য আপনার সেন্টেন্স কাটবে না। আপনার মনে রাখতে হবে সাবজেক্ট ভার্ব এবং স্পেলিং মিস্টেক যেন না থাকে, তাইলেই হবে। সরকার এই বছর জাতীয় সংসদে 5 সদস্যের 3টি কমিটি গঠন করেছে। সবকিছুই ঠিক থাকবে, শুধু আপনি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অংশটুকু লিখেন। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই অংশটুকু লিখেন। দ্রুত লিখতে হবে, দ্রুত লিখতে হবে। শুধু সাবজেক্ট প্লাস ভার্ব এই অংশটুকু লিখতে হবে, দ্রুত। জোরালো ভাবে আপনি স্ট্রংলি দিবেন, সমস্যা নেই। আপনি সাবজেক্ট প্লাস ভার্ব এই অংশটুকু লিখলেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম 3 কমিটিস অফ 5 মেম্বার। ফাহিম লিখছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ। দেখা যাক কি হয়। দ্রুত লিখেন, দ্রুত লিখে ফেলেন। যারা আছেন দ্রুত লিখতে হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম 3 কমিটিস অফ 5 মেম্বার্স। আচ্ছা, ঠিক আছে, ওকে। দ্রুত লিখতে হবে। বাকিরা দ্রুত লিখে ফেলি ভাই, দ্রুত। দ্রুত লিখে ফেলি। The government has formed 3 committees of 5 members. কারো জ্বর না হয়ে গার্লফ্রেন্ড চলে যাওয়া আশীর্বাদ সম্পন্ন। জ্বর হলে তোমার আপনার কিছু খাওয়া যায় না, সমস্যা হচ্ছে এটা। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম 3 কমিটিস। দ্রুত লিখতে হবে তো ভাই, এইটুকু লিখতে এত সময় লাগলে হবে? আমি তো সাবজেক্ট এবং ভার্ব বের করে দিছি। দ্রুত লিখতে হবে। ভুল হোক সমস্যা নাই, ভুল হলে সমস্যা কি, আমি তো কারেকশন করে দেবো ভাই। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম 3 কমিটিস অফ 5। 3 জন লেখছেন, 3 জনই ভুল হয়েছে। চলেন আমরা দেখি। এটা দিলাম কেন, কি জন্য জানেন? আপনি সুন্দর করে লিখে আসছেন, আপনি দেখবেন 38তম BCS এর যারা ভাইভা রেজাল্ট পাবলিশ হয়েছে তাদের দেখবেন ইংলিশে মার্কের অবস্থা। আপনি লিখে আসছেন 4-5 পেজ, 10 পেজ লিখে আসছেন, আপনি মার্কস পান না, কেন আপনার সেন্টেন্স স্ট্রাকচারই হয়নি। খুব ভালো করে লক্ষ্য করেন। দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, গভর্নমেন্ট, হ্যাঁ, দ্য গভর্নমেন্ট গঠন করেছে। এইবার দেখেন, হ্যাজ অথবা হ্যাভ ফর্ম, FORMED, ফর্ম, হ্যাজ অথবা হ্যাভ ফর্ম। এবার এই জায়গায় যান, কালেকটিভ নাউন দেখে চোখ বুঝে আপনার অন্ধকারে আপনার সাবজেক্ট কখনো সিঙ্গুলার বসানো যাবে না। কালেকটিভ নাউন সিঙ্গুলারও হতে পারে, কালেকটিভ নাউন প্লুরালও হতে পারে। আপনারা নাউন অফ মাল্টিটিউড পড়েননি? এটা আমি আলোচনা করি আমার প্রিলি বেচের কাইন্ডস অফ নাউনে আলোচনা করি আমি এটা। দ্য গভর্নমেন্ট হ্যাজ অবলিক হ্যাভ ফর্ম, খুব ভালো করে লক্ষ্য করেন। এখানে কি বলেন তো, কমিটি হ্যাজ অবলিক হ্যাভ ফর্ম কত বলেন তো? 3 হ্যাভ ফর্ম 3 মেম্বার্স কমিটি। হ্যাঁ, এই জায়গাটা ভুল আছে, খুব ভালো করে লক্ষ্য করেন। দ্য গভর্নমেন্ট হ্যাজ ফর্ম অথবা 3 মেম্বার কমিটি। 3 সদস্যের কয়টা কমিটি বলেন তো?
তিনটা কমিটি। দ্য গভর্নমেন্ট হ্যাভ ফর্মড 3 কমিটিস, তাই তো? তিনটা কমিটি গঠন করছে। তা কমিটি গঠন করছে কয়টা বলেন তো? একটা। যখন মনে রাখবেন ভার্বের পরবর্তী নাউনটা প্লুরাল থাকবে তখন কালেকটিভ নাউন প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যদি ভার্বের পরবর্তী নাউনটা প্লুরাল থাকে তখন কালেকটিভ নাউন কি? আমাদের প্রচলিত নিয়ম অনুসারে হচ্ছে এটা যে যদি একমত এক ধারণা বোঝায় তাহলে ভার্বটা সিঙ্গুলার হয়, ভিন্নমত ভিন্ন ধারণা বোঝালে ভার্বটা প্লুরাল হয়। সহজ করে বোঝানোর জন্য আমি বলেছি ভার্বের পরবর্তী নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল, আর ভার্বটা যদি সিঙ্গুলার থাকে তখন ভার্বটা সিঙ্গুলার হয়। এটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউডের খেলা। তার মানে এখানে আর হ্যাজ থাকতেছে না ভাই, এখানে হ্যাজ থাকতেছে না। তার মানে দ্য গভর্নমেন্ট হ্যাভ ফর্মড 3 কমিটিস, COMMITTES, 3 কমিটিস অফ 5 মেম্বার্স। এইবার দেখেন ঠিক আছে, এখন এই সেন্টেন্সটাকে এইভাবে না লিখে আপনি আরো কিভাবে লিখতে পারেন, এটা বুঝছেন কিনা বলুন? এটা কনসেপ্টটা এইভাবে মনে রাখবেন। আপনার সাবজেক্ট হিসেবে যদি আপনার কি থাকে, কালেকটিভ নাউন থাকে, সেক্ষেত্রে ভার্বের পরবর্তী নাউনটা যদি প্লুরাল থাকে তাহলে ভার্বটা প্লুরাল, পরবর্তী নাউনটা সিঙ্গুলার থাকলে ভার্বটা সিঙ্গুলার। এই পয়েন্টটা বুঝছেন কিনা এটা বলেন দ্রুত। যদি বুঝে থাকেন তাহলে দ্রুত বলেন যে ভাই ক্লিয়ার হয়েছে, দ্রুত বলেন এই পয়েন্টটা বুঝছেন কিনা, এই যে একজন লেখছেন, মৌ লেখছেন হ্যাজ বিন কেন আসবে ভাই? সরকার তো নিজেই করছে, বিন কেন আসবে? বিন যদি প্যাসিভ হতো তাহলে আসতো, ওকে ক্লিয়ার ভাই? ওকে, এই সেন্টেন্সটাকে আমরা আবার লিখব। কিভাবে লিখতে পারি আমি বলে দিই। আপনি মনে করেন যে এত বড় সেন্টেন্স আপনি পারতেছেন না লিখতে, তাহলে কি? টু সলভ দ্য প্রবলেমস অফ পাবলিক ব্যাংক সেক্টর, দ্য গভর্নমেন্ট হ্যাভ ফর্ম 3 কমিটিস। বুঝতে পারলাম? 3 কমিটিস। আপনি এরপরে নতুন করে আপনি বানাইতে পারেন 3 কমিটিস মতো মনে করেন আপনি এরপরে কিছু পারেন না লিখতে, তাহলে আপনি দ্য কমিটি হ্যাভ 5 মেম্বার্স, কমিটির 5টা মেম্বার রয়েছে। হ্যাঁ, আপনি আরো বানাতে পারেন হুইজ, কি বলেন তো, কোথায় হচ্ছে হুইজ ইজ ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট, যেটি ন্যাশনাল পার্লামেন্টে। অথবা আপনি লিখতে পারেন ইট হ্যাজ বিন আপনার ফর্মুলেটেড ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট। আপনি এই যে আপনি এতক্ষণ সেন্টেন্স আমি যা বললাম, এখন ছোট ছোট বাক্য করে যা বললাম, আপনি যখন বড় বাক্য না পারবেন তখন আপনি এরকম ছোট ছোট বাক্যে লিখবেন, আপনার কোনো সমস্যা নেই। এই কথাটার অর্থ যা, আপনি যদি এবার বলেন সরকার সমস্যাগুলো ব্যাংকের সমস্যাগুলো সমাধান করতে সরকার 3টা কমিটি গঠন করেছে, এই কমিটিতে 5জন সদস্য রয়েছে, এই কমিটিটি গঠন করা হয়েছে জাতীয় সংসদে। আগের কথা আর এইখানকার কথা কি পার্থক্য আছে? না, কথা একটাই। আমরা যেটা করি, সেন্টেন্স যেভাবে দেওয়া থাকে আমরা বায়াসড হয়ে যাওয়ার পরে যেটা হয় আমরা লিখতে পারি না। অনুবাদ ইজ এন আর্ট, নট কপি করা। আপনার হুবহু আপনাদের শীট যেটা আছে এটা কপি করা আছে, বুঝলেন? মানে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে দিচ্ছি, কারণ ক্লাস না করে ছেলে মেয়ের মুড দিলে আপনার গাইড লিখবে, বুঝাইতে পারলাম? আপনার ক্লাস করতেই হবে, ক্লাস করা ছাড়া অল্টারনেটিভ কোনো অপশন নেই। কথা বুঝাইতে পারলাম? আপনি অনুবাদটা হচ্ছে, আমি একটা কথা বলেছিলাম, যেমন মুখরা রমণী বর্ষীকরণ, শেক্সপিয়ারের একটা নাটক হচ্ছে অনুবাদ করছে গিয়ে মুনির চৌধুরী। আপনি পড়া না অব্দি আপনি জানতেন না এটা অনুবাদ নাটক। কেউ কিছু বলতে পারে না, ইউ ক্যান নেভার টেল, কেউ কিছু বলতে পারে না। এটা হয়, দেখেন আপনি কত সুন্দর অনুবাদ করছে। কনকোয়েস্ট অফ হ্যাপিনেস বার্ট্রান্ড রাসেলের একটা বিখ্যাত গ্রন্থ। আমাদের মোতাহার হোসেন চৌধুরী ওটা করছে কি বলেন তো, সুখ। কোথায় কনকোয়েস্ট অফ হ্যাপিনেস আর কোথায় সুখ, এটাকে অনুবাদ বলা হয়। প্রথম আলোর 8 নাম্বার পেজে যারা, আপনাদেরকে আরেকটু শক্তিশালী করে নেই, তারপরে পত্রিকার লাইন ধরা দিবে। এরপরে দেখবেন যে প্রথম আলোর সাংবাদিকরা আর কিছু করে না, ওই যে আল জাজিরা, বিবিসি এদের নিউজগুলো খুব সুন্দর করে 8 নাম্বার পৃষ্ঠায় আপনি দেখবেন, আমি আপনাদের দেখাবো পরে, খুব সুন্দর করে ইউক্রেনের ঘটনা। আপনার কি মনে হয় প্রথম আলোর ঘটনা এগুলো আপনার ইউক্রেনের ঘটনা প্রতিবেদন নিজে লিখছে না? সব সুন্দর করে অনুবাদ করে, মনে হচ্ছে যে আপনার বাড়ির এলাকার কথা বলতেছে। এটাকে অনুবাদ দেখে বোঝা যাবে না যে এটা, বুঝাইতে পারলাম? ওকে, চলেন আরেকটা খেলা খেলি।
এটা দিয়ে এই সেন্টেন্সটা দিয়ে। আচ্ছা, সরকারি ব্যাংক খাতের সমস্যাগুলো সমাধান করতে জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন হয়েছে। এটা করে জাতীয় এত ওগুলো তো পারবেনি। জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠন হয়েছে, জাস্ট এতটুকু করে। জাতীয় সংসদে আগেটা আমি লিখলাম না বড় যেহেতু, জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি, জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। আপনাকে যদি একটা লাইন দিয়ে আমি পরবর্তীতে 5টা বিসিএস এর ঠিক এই একটা নিয়মের ভিতরে পরবর্তী বিসিএস এর মিনিমাম 40টা সেন্টেন্স আমি করাবো, ওটা আমার রেডি করা আছে। বুঝাইতে পারলাম? সুতরাং আপনি ভাবিয়েন না যে ভাই শুধু একটা সেন্টেন্স, আপনাকে না, ওই যে বিভিন্নভাবে ঘুরায় পড়াচ্ছি, নতুন সেন্টেন্স আমি আনতেছি না এই কারণে, কারণ ক্লাসটা আপনার কাছে নতুন। বুঝাইতে পারলাম? এটা করে দ্রুত করতে হবে। ইংরেজি শিখতে হলে ধৈর্য থাকতে হবে এবং ধারণ করতে হবে। জাতীয় সংসদে 5 সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। আরে কি এক কোভিড টেস্ট ভাই, আমি এই করোনার সময়ে সারা দিন ধরে আপনার উল্টাপাল্টা করে গেছে। এক কমিটি এমডি আশরাফুল ইসলামেরটা হ্যাঁ অফ 5 মেম্বার্স। কেউ দেখবেন না, হ্যাঁ প্লিজ দেখবেন না। আপনি যেটা চিন্তা করেছেন আপনি যেটা চিন্তা করছেন ওটা লিখেন। কেটা লিখছে এটা লিখেন না, দ্রুত করেন, দ্রুত। A committee of 5 members has been formed. হ্যাঁ, a committee of 5 members has been formed. A committee of 5 members is built. না, বিল্ড আসবে না, বিল্ড তো নির্মাণ করা, বিল্ড আসবে না ভাইয়া, বিল্ড আসবে না। A committee of 5 members has been formed. ওকে, হ্যাঁ ওকে, গঠন করা হয়েছে। বিল্ড হচ্ছে পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে আসবে, যদি কোনো নির্মাণ হয়, নির্মাণ কাজ হয়, সেই ক্ষেত্রে বিল্ড আসবে ভাই, এছাড়া বিল্ড আসবে না। আশা করি বুঝাতে পারলাম। আমি আপনাকে এটা দেখাইছি, আপনি যখন ভার্ব খুঁজে পেয়ে গঠিত হয়েছে, যখন আপনি ভার্ব খুঁজে পাবেন তখন আপনাকে অনেকগুলা কাজ করতে হবে। কি? 1 নাম্বার দেখতে হবে এর সাবজেক্টটা কি আছে, 2 নাম্বার দেখতে হবে সাবজেক্টটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, 3 নাম্বার দেখতে হবে যে সাবজেক্ট ভার্বটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে না ফিউচার টেন্সে। 4 নাম্বার দেখতে হবে এই ভার্বের সাবজেক্টটা কি সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে। 5 নাম্বার দেখতে হবে এটার অ্যাক্টিভ ভয়েস আছে নাকি প্যাসিভ ভয়েস আছে। আশা করি বোঝাতে পারলাম। একটা ভার্ব থেকে আপনার 5টা সিদ্ধান্ত নিতে হয়। প্রথম আপনার একটু খারাপ লাগবে, একটু কষ্ট লাগবে, কিন্তু আপনি যদি এটা পেরে যান তখন হচ্ছে আপনার হয়ে যাবে। প্যাসিভ ভয়েস কেন? এ কমিটি অফ 5 মেম্বার। হ্যাঁ, এ কমিটি, আপনি এটা সুন্দর করে লিখতে পারেন, আরেকটু সুন্দর করতে পারেন। এ কমিটি হ্যাজ বিন ফর্মড, একটা কমিটি গঠন করা হয়েছে ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট, একটা জাতীয় সংসদে, হুইচ হ্যাজ 5 মেম্বার্স, অথবা হুইচ বিলংস 5 মেম্বার্স, অথবা হুইচ কন্টেইনস 5 মেম্বার্স। কত সুন্দর সুন্দর করে লেখা যায়, কিন্তু আপনার ওয়ার্ড জানা থাকা লাগবে, আপনার ওয়ার্ড জানা না থাকলে হবে। আমি আপনাকে এই জন্য একটা এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার গাইডলাইন ক্লাসে, যে কেউ বলছে যে পার্ট অফ, আমাদের 40তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল পার্ট অফ। হ্যাঁ, পার্ট অফ, হ্যাঁ পার্ট অফ দিয়ে সেন্টেন্স আমি একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে? পার্ট অফ দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে আপনার জরিনা ইজ এ পার্ট অফ মাই লাইফ। হ্যাঁ, জরিনা হচ্ছে আমার জীবনের অংশ। হ্যাঁ, এটা একজন লিখেছে, আমার লিখছে যে বাংলাদেশ ওয়াজ দ্য পার্ট অফ পাকিস্তান, কি বলেন তো, বিফোর 1971, 1971 সালের আগে বাংলাদেশ পাকিস্তানের অংশ ছিল। এরপর আপনি সুন্দর করে লিখতে দেন ইন 1971 বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অথবা দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ হ্যাজ বিন অ্যাচিভড। আপনি লিখতে পারেন, কত সুন্দর করে লেখা যায় না? এই যে একটা সেন্টেন্সটা দেখে আপনি এইখানে কত সুন্দর করে লিখছেন, এর উপর ডিপেন্ড করবে আপনার রচনার মান। আগের জায়গাগুলো যদি আপনি ভালো লিখেন, ট্রান্সলেশন এবং রচনা, এইখানে সর্বোচ্চ 80+ মার্ক পেতে পারেন, যেটা সারা জীবন ম্যাথ করে সম্ভব না। কিন্তু আমাদের ম্যাক্সিমাম, আমি ইংরেজি পড়াচ্ছি ভাই এই বছর নিয়ে 10 বছর। আমি বিসিএস কনফিডেন্স আমাদের তাসলিমা ম্যাডামের এখানে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমাদের ক্লাস নিয়েছে। আমি বিসিএস কনফিডেন্সে ইউসিসি থেকে ক্লাস নিয়েছি, সেই কবে আল্লাহ ভালো জানে। বুঝাইতে পারলাম? তো অফলাইনে যখন আমি বেস করিয়েছি, আপনাদের এই বেসটা অনলাইনে প্রথম, কারণ আমি অনলাইনে আসছি ভাই এই ফেব্রুয়ারি মাসে, এবং এসেই আমি অনলাইনে যত স্টুডেন্ট পড়িয়েছি আলহামদুলিল্লাহ, যেটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ছিল, হাইয়েস্ট নাম্বার। এবং ইভেন তো এখনও আপনাদের শুধু রিটেন ব্যাচের স্টুডেন্ট সংখ্যা কম, কারণ আমি প্রথম শুরু করেছি, অনেকেই জানেই না যে আমি আসলে কী পড়াই। এবং
রিটেন এবং ট্রান্সলেশন অন্যান্য বেচগুলোতে আমাদের তিনটা বেচে অলরেডি 1700 স্টুডেন্ট অলরেডি অ্যাডমিট হয়েছে। বুঝতে পারলাম? আমাকে বলেন যে আজকে যেভাবে ভেঙে ভেঙে পড়াইলাম এইভাবে ভেঙে ভেঙে আগে কনসেপ্টটা ক্লিয়ার করব, নাকি শীতে যা আছে শুধু আমি বলবো আপনি শুধু হুম 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 করবেন? আমি আজকে যেভাবে ভেঙে ভেঙে একদম নাড়ি বুড়ে ছিঁড়ে আপনাকে ইংরেজি গিলে খাওয়াইলাম, আপনি কি এইভাবে চান, নাকি শীটে দেয়া থাকবে আমি শুধু বলবো এই যে এটা সাবজেক্ট, আচ্ছা 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 এটা ভাব, দেখো 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 শীতের পরে কি আছে, এটা আপনি কোনটা চান? হুইজ ইজ বেস্ট ফর ইউ? প্লিজ আমাকে কমেন্ট জানাতে হবে। আজকের ক্লাসে শেষ করবো, একটু জানাতে হবে, দ্রুত ভাই জানাতে হবে। হ্যাঁ, একটু দ্রুত জানাতে হবে। আমরা যদি আপনার 7টা-8টা ক্লাস ঠিক এইভাবে নিতে পারি, পরবর্তী দেখবেন আপনার আমার সহায়তা লাগছে না, আপনি এমনিতেই আপনি ট্রান্সলেশন করতে পারছেন, আমার লাগবেই না আপনার। আজকে যেভাবে করলাম ঠিক এভাবে, একটু বলেন দ্রুত, এভাবে হলে যে ঠিক এভাবেই, যে ভাই ঠিক এভাবেই। আজকে যেভাবে করলাম ঠিক যদি এইভাবেই হয়ে থাকে তাহলে লিখবেন যে ভাই ঠিক এভাবেই। আল্লাহু আকবার। ভাই আপনাদের একটু দুঃখ প্রকাশ করছি ভাই। হ্যাঁ, ক্লাসের ভিতরে তো শব্দ কথা উচিত না, পাচ্ছি না ভাই। হ্যাঁ, একটু দ্রুত লিখতে হবে, দ্রুত। ঠিক এভাবেই পড়ান ভাই, ঠিক এভাবেই ভেঙে ভেঙে স্যার। ওকে, ঠিক এভাবেই ভাই। ওকে, আর যারা, হ্যাঁ আমি আপনাদের মতামত চাই। হ্যাঁ ভাই, ঠিক এভাবেই পড়ান, ঠিক এভাবে। তা আমি আমার মন্তব্য দিয়ে গেছি। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের যে লেকচার শিটটা আছে আপনি প্রথম 2 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজের হাফ পিসটা আপনি শুধু পড়বেন, একবার রিডিং দিয়ে। আপনি যদি না পড়তেছেন তার কোনো সমস্যা, কিন্তু একটা দিয়ে নেন। এর পরবর্তীতে আপনি দেখবেন পেজ নাম্বার 5-এ দেখেন 37 নম্বর BCS এর রিটেন এক্সাম। আপনাদের এই যে প্রথমে প্যান্ট শার্ট পরাছিলাম না, প্যান্ট শার্ট পরা নিয়ম বা স্যুট পরা নিয়ম, ওই নিয়ম অনুসারে আমি BCS এর একটা প্রশ্ন এখানে আপনার বিশ্লেষণ করা আছে। এটা আপনারা একটু দেখে দেখবে, আপনার নিজের কাছেই ভালো লাগবে না যে পরীক্ষা হলে এত কিছু চিন্তা করার দরকার নাই, কোথায় এম আছে, কোথায় টি আছে, কোথায় কিউ আছে, এগুলো টাইম নেই, এগুলো কোনো আপনাকে ব্যাংকতে হবে। সুতরাং আমরা এভাবে আরো আগে যাবো। কালকে দেখাবো, আগামী ক্লাসে আমরা দেখাবো যে অনুবাদ চাইছে একরকম, কিন্তু আমরা অন্য ধরনের অন্য ওয়ার্ড ব্যবহার করছি। অনুবাদ চাইছে একরকম, সেন্টেন্সের সাবজেক্ট আছে একটা, কিন্তু আমরা সাবজেক্টটাকে ওই সাবজেক্টে না ধরে অন্য একটা সাবজেক্ট ধরছি। আমি আমার মতো করে ইংরেজিটাকে আমি বলেছি প্রথমেই বাক্যটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে। আমি আমার মতো করে বলেছি, আমি আমার মতো করে নেব। আগামীকাল সেটার উপরে ক্লাস হবে। এবং আগামীকাল আমাদের পার্টিসিপল পার্টিসিপল না তো অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো এই নিয়মের বাইরে কোথাও ব্যবহার করতে হয়। এবং আগামীকাল যেটা শিখাবো আগামী ক্লাসে সেটা হচ্ছে আমাদের কি বলে আমাদের অ্যাপোজিশনের ব্যবহার, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আপনাদের একটা কাজ, প্রতিদিন রিটেনের জন্য না, এমনিতেই মনে করেন আপনি সারাদিন থাকেন, প্রতিদিন 10টা ওয়ার্ড স্মার্ট থেকে প্রতিদিন প্রতিদিন 10টা ওয়ার্ড স্মার্ট থেকে আপনি পড়বেন। কাজ এখানেই শেষ না। ওয়ার্ড স্মার্টে যে বাক্যটা দেওয়া আছে আপনি ওই বাক্যটা না, আপনি নিজের মতো করে ওই 10টা বাক্য লিখবেন। ভাই আমি আপনাকে বলি, আপনি বাকি 900 মার্কের প্রিপারেশন, বাকি 700 মার্কের প্রিপারেশন, আপনার বেস্ট প্রিপারেশন আমি করে দেবো ইনশাল্লাহ। বুঝাইতে পারলাম? তা আপনি যেটা করবেন 10টা ওয়ার্ড, আপনাকে বলবে অনেকে আর ভোকাবুলারির পরে কি নেই, আর ভোকাবুলারির পরে কি হয় না, মানে আপনি বুঝেন, আপনি ভোকাবুলারি পড়তে হবে। আপনার ইংরেজি মানে টোটালি ভোকাবুলারি এবং গ্রামারের 100% দক্ষতা থাকতে হবে। আপনার অনেকেই গ্রামারের দুর্বলতা আছে। গ্রামারে আমি টুকটাক গ্রামার বিষয়টা নিয়ে কথা বলবো। আপনাদের 10টা ওয়ার্ড পড়বেন, ওয়ার্ডের বাংলা পড়বেন এবং ওয়ার্ডের সিনোনিম তো দেখবেনই যে 10টা বাক্য দিয়ে আছে, সেন্টেন্স দিয়ে আছে, এই 10টা সেন্টেন্স আপনার মতো করে লিখবেন। ওটা আপনি লিখবেন না, যদি আপনি পারেন। প্রথম দিন হয়তো পারবেন না, একটু নেট দেখা লাগবে, ঠিক 1 মাস করেন। কবি ভাই কথা দিচ্ছে 1 মাস পরে আপনি 10টা সেন্টেন্স ওয়ার্ডস মানের দিকে তাকাইতে হবে না, ওয়ার্ডের অর্থ জানলে আপনি বাক্য বানাতে পারবেন। এবং ওই যে রাহেলা টাইপের বাক্য বানায় না,
বুঝাইতে পারলাম? ওকে, আমরা এসএ থেকে কনভারসেশন আমরা আরেকটু পরে যাব, আমরা আগে আমাদের বেসিকটা ঠিক করে নিই। একটা রিকোয়েস্ট থাকে আপনাদের প্রতি যারা ক্লাস দেখছেন, আপনারা জানেন যে আমি অনলাইনে এই বছর আপনাদের প্রথম কোর্স শুরু করেছি। যাদের যদি মনে হয় যে এই লোকটার কাছে পড়ে অন্য 10টা মানুষ উপকৃত হতে পারে, তাহলে আপনি আমার কোর্সটা সম্পর্কে একটু জানাবেন। কারণ আপনি না জানালে, কারণ আমার আগের বেচে স্টুডেন্ট পড়িয়েছে বিদায় এইবার 44টার মধ্যে প্রিলিতে আমি হিউজ স্টুডেন্ট পেয়েছি। কারণ আগের বেচে আমার 44তম ক্যান্ডিডেট ভর্তি হয়নি, ভর্তি হয়েছে আপনার 4th ইয়ার 3rd ইয়ার। কারণ আমি শুরুই করেছি তো আপনার ফেব্রুয়ারি মাসের 27 তারিখে মনে হয় খুব সম্ভবত ক্লাস শুরু করেছি। তো সুতরাং তখন আপনার প্রিলিমিনারি ক্যান্ডিডেট আমি ধরতে পারিনি, বুঝাইতে পারলাম? তো সুতরাং এই কাজটুকু করিয়েন যদি করতে মন চায়। আর যদি মনে হয় যে দূর আপনারা বলে দিলে লাভ কি, তাহলে কোনো দরকার নেই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্তই, অনেক খুশখুশে কাজ আসলাম, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আগামী ক্লাসের জন্য ঠিক যেভাবে বললাম, ক্লাস আপাতত 4 দিন না, ভাই, আপাতত 4 দিন না, আপনাদের সময় আছে। কারণ আমার একই সাথে 4টা বেস চালাতে হয়, নিজের রিটেন করতে হয়, নিজের ভাইবা করতে হয়, নিজের ব্যবসা দেখতে হয়, নিজের বই লিখতে হয়। আমার 24 ঘন্টা টোটালি ভাগ করা আছে, এই 5টা কাজ আমার টানাটানি করতে হচ্ছে। সুতরাং আপাতত 4 দিন নয়, আপনাদের আগে বেসিকটা ঠিকঠাক করে নিই, তারপরে আমাদের 4 দিন যখন হবে তখন আমি 4 দিন নেব ইনশাআল্লাহ। আপাতত 4 দিন না, একটু পরে হবে, বুঝাইতে পারলাম ভাই? তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া রইল। এবং রিটেনে যত পারেন আপনি পৃথিবীর সব কিছু বাদ দেন আপাতত। এখন আপনি বলতে ভাই আপনি বাদ দেন না কেন? আপনি বাদ দেন না কারণ আমি এটার সাথে সংশ্লিষ্ট হয়েছি ভাই সেই 2012 সালে, এবং এটাই আমার একটা প্রফেশন। আমি চাইলে এই জায়গাতে বের হতে পারছি না, আমার পক্ষে সম্ভব না। আপনি দেখেন বাংলাদেশে যারা টপ মোস্ট ম্যাথ টিচার বা যারা ইংরেজি পড়ায়, ইংরেজি আমাকে ছাড়া ওইভাবে দেখি না যে প্রিলিমিনারি বা রিটেন দিচ্ছে ওইভাবে কেউ পড়ায়। রিটেন করায়, কিন্তু প্রিলিমিনারি ওইভাবে আলোচনায় আমি দেখিনি। তাদের নাইম ভাইয়ের কথা বলেন, তারপরে আশরাফ ভাইয়ের কথা বলেন, রাত ভাইয়ের কথা বলেন, খায়রুল ভাইয়ের কথা বলেন, মুক্তাসিম পারুলের কথা বলেন, তারা কেউ এই চাকরি বাজারে সাকসেসফুল না। সুতরাং আমি চেষ্টা করছি, যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ, হইলেও আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল। বললাম যে ভাইয়ের ক্লাস যদি ভালো লাগে, তাহলে যদি মনে হয় উপকারী হবে, তাহলে অন্যদেরকে একটু জানাবেন। টেক কেয়ার, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।